রোদাপি। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে আফনান। রেদওয়ান আর ওর সাঙ্গ পাঙ্গরা আফনানকে দেখে এসে ওঠে। আফনানের কারণেই তার বাবা আজ জেলে। প্রতিশোধ নিতে এতদিন যাবৎ মিথ্যে প্রেমের অভিনয় করেছে রোদেলার সাথে, তাই তো এক ডাকাতেই এমন আসতে রাজি হয়েছে। বেচারি নিজের ইজ্জতটাকেও হারালি, খামোকা নিজে হিরোগিরি দেখানো। ভাইকেও মাইরে খেতে দেখব। আফনান রোদেলার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। এর চাইতে নিজের মৃত্যু যন্ত্রণা ওর কাছে ঢের আরামের হতো। নিজের চোখের সামনে বোনকে ধর্ষণ হতে দেখার অনুভূতি একটা ভাইয়ের কাছে কতটা কষ্টকর তা এখন কাটায় কাটায় অনুভব করছে আফনান। নিজের দিন দুনিয়ার জ্ঞান ফিরে পাবার আগেই হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলো আফনান। রেদওয়ানের কথায় ওর দলের লোকেরা খুব মারছে আফনানকে, তবে এসব আঘাত যেন এতটুকুও লাগছে না আফনানের গায়ে। সে শুধু আত্মরা হয়ে পড়ে থাকা নিজের বোনের দিকে তাকিয়ে আছে। নিজেদের কাজ শেষ করে রেদওয়ানরা চলে যায়। আফনান অনেক কষ্টে রোদেলার কাছে আসে, পাশে পড়ে থাকা ওড়নাটা দিয়ে শরীরটা পেঁচিয়ে দেয়, হাতের উপর মাথাটা রেখে ধীরে ধীরে ডাকতে থাকে। রোদাপু, তাকা আমার দিকে। এই যে তোর ভাই এসেছে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। ওদের সবাইকে আমি শাস্তি দিব, তুই দেখিস, কিচ্ছু হবে না তোর। আর কিছু বলতে পারে না আফনান, কেঁদে উঠে হো হো করে। সেদিন রোদেলার শরীরটা বেঁচে গিয়েছিল, তবে মরার মতোই। তারপর থেকে হাসি খুশি মেয়েটা একদম নিশ্চুপ অনুভূতি শূন্য হয়ে ওঠে। আফনানের মা এতটা বছর যাবৎ মেয়ের সাথে রাগ করে আছেন, কথা বলে না। এসবের জন্য সে নিজের মেয়েকেই দায়ী করে। কেন ও কয়েকদিনের পরিচয়ে একটা ছেলেকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে যেতে গেল। আজকাল এর মেয়েরা এত সহজে ছেলেদের বিশ্বাস করে ফেলে, যার ভুলের মাসুল তাদের পুরো জীবনভর দিতে হয়। তবে কয়েক বছর অবধি সাইকিয়াট্রিস্ট দেখিয়ে চিকিৎসা নিতে হয়েছে মেয়েটার। পড়াশোনাটাও ওই জন্য ছেড়ে দিতে হয়েছে। পুরো একঘর হয়ে উঠেছিল মেয়েটা। আর ওই জানোয়াররা, তারা ঠিকই বিদেশ গিয়ে দিব্যি বিন্দাস লাইফ কাটাচ্ছে। আরিফুল ইসলামের মনে হয়েছিল তার মতো কাপুরুষ বাবা এই দুনিয়ায় আর একজনও নেই। নিজে একজন সেনা অফিসার হয়েও মেয়ের সাথে হওয়া এই অন্যায়ের শাস্তি সে দিতে পারেনি। কম কথা শুনতে হয়নি সবার মেয়েটাকে। ওর তো কোনো দোষ নেই, ও তো শুধু কাউকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আর কি। যেসব ছেলেরা মেয়েদের বাজে চোখে দেখে, তাদের ইফটিজিং করে কিংবা ধর্ষণের মতো জঘন্য কিছু করে, ওরা জানেও না যে এর প্রভাব একটা মেয়ে ও তার পরিবারে কত জঘন্যভাবে পড়তে পারে। ওরা এসবের আগে একবারের জন্যও নিজের মা বোন বা সন্তানের কথা ভাবে না। হয়তো ভাবে, হয়তো নিজেদের পরিবারের সদস্যকেও ওরা এই চোখেই দেখে। সেদিন থেকে আফনান শুধু নিজের ক্যারিয়ারেই ফোকাস করেছে। যেভাবেই হোক ওই পাপীদের ধরে বোনের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতেই হবে। দুপুরে উঠে ফ্রেশ হয়ে নেয় রোদেলা। একটা নীল রঙের গোল জামা পরে নেয়। এক পাশে আয়নার কাজ করা ওড়না ঝুলানো। আজ দুপুর থেকে সন্ধ্যা অবধি শিফট। ভালোই হলো, রাতে আর বাড়ির বাইরে যেতে হবে না। এদিকে ইয়াসিন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রোদেলা অফিসে আসবে। কিছুক্ষণ পর রোদেলা আসলো। ইয়াসিন ওর সিট চেঞ্জ করে গত রাতে যেখানে বসে কাজ করেছিল সেটাকে পার্মানেন্ট করে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। ইচ্ছা করেই এই ডেস্কের কম্পিউটার নষ্ট করে রেখেছে ইয়াসিন। ইয়াসিন কাজের এ পাশ থেকে সবই দেখতে পাচ্ছে। ইয়েস, এই তো রোদেলা বসেছে। এখন কম্পিউটার অন করে দেখবে কাজ করছে না। সবাইকে ডাকবে, কেউ ঠিক করতে পারবে না এইসব এসব ভেবে ইয়াসিন খুব খুশি হয়। আব আয়েগা মজা। আমাকে ডাকবে, আমি কম্পিউটার ঠিক করে দেব। রোদেলার চোখে আমি হিরো হব। আমার প্রতিও কিছুটা থ্যাঙ্কসফুল হবে। আমি ওর নাম্বার চাইবো, যেন কোনো সমস্যা আমাকে ডাকে। একটু একটু কথা হবে, তারপর ভালো লাগা হবে, ভালো লাগা থেকে ভালোবাসা হবে, পরে প্রেম হবে, কয়েকদিন পর বিয়ে করব, বিয়ের পর দুটো বাচ্চা হবে, ছেলের নাম দিব। আর কিছু ভাবতে পারে না ইয়াসিন। বেচারা সব পরিকল্পনা ভেস্তে যায় যখন মনে পড়ে আজ বৃহস্পতিবার। আজ রোদেলার ইউনিটের কারো তো কম্পিউটারে কোনো কাজই নেই। শুধু হাতে করে কয়েকটা ডকুমেন্ট গুছিয়ে জমা দিলেই শেষ। খুবই হতাশ হয় ইয়াসিন। এমন সময় তার পিএ এসে ইয়াসিনকে চিন্তিত দেখে প্রশ্ন করে, এনি প্রবলেম স্যার? কি আর বলবো বলো, বাচ্চাটার নাম আর রাখতে পারলাম না। মানে আপনি তো আনম্যারিড। তুমি বুঝবে না। আচ্ছা, একটা কাজ করো, কি? মিস রোদেলাকে গিয়ে বলো আমি ডাকছি। কথাটা শুনে পিএর মনটা খারাপ হয়ে যায়। ইদানিং অফিসে খুব কথা হচ্ছে নতুন সিও কারণে অকারণে রোদেলাকে নিজের রুমে ডাকে। মেবি সামথিং ইজ হ্যাপেনিং বিটুইন দ্যাম।
আমাকে ডেকেছেন স্যার? রোদেলার কথায় ওর দিকে ফিরে তাকাই ইয়াসিন। বেচারার মুখটায় পুরো রাতের আধার নেমে আছে। কত সুন্দর প্ল্যান করেছিল, সব শেষ। রোদেলা এখন আর বিরক্ত হয় না, এতদিনে অভ্যাস হয়ে গিয়েছে। এই ছেলে প্রথমে ডাকবে, তারপর ভাবনায় ডুবে যাবে। স্যার, ভাবা হলে বলবেন। রোদেলার কথায় ইয়াসিন একটু নড়ে চড়ে বসে। মেয়েটা কি ওকে পাগল ভাবছে? ভাবলে ভাবুক। পৃথিবীর সকল প্রেমিক পুরুষরাই পাগল। সুস্থ হওয়ার মূলত অভিনয় করে। ইয়াসিন কফির দিকে ইশারা করে বলল। এক কাপ। কফি বানাতে হবে তো, দিচ্ছি। ইয়াসিনের কথার মাঝে কথা থামিয়ে রোদেলা কফি রেডি করতে থাকে। আর ভাবে মাস শেষে স্যালারিটা কাজের জন্য পায়, নাকি ডেইলি কফি বানিয়ে দেওয়ার জন্য। দ্রুত কফির কাপটা ইয়াসিনের টেবিলে রেখে বেরিয়ে যায়। একবার পিছনেও ফিরে তাকায় না। ইয়াসিনের মুডটা অফ হয়ে যায়। সে কি দেখতে এত খারাপ যে তার দিকে একবার ফিরেও তাকায় না? পকেট থেকে ফোন বের করে সেলফি তুলে কয়েকটা বারবার স্ক্রল করে দেখতে থাকে। না, ছেলেটা তো দেখতে খারাপ না। কফির কাপে একটা চুমুক দিয়ে সেও অফিসের কাজে লেগে যায়। দুপুরের খাবার শেষে অন্তরা বাগানের একটা গাছের নিচে বসে। বৃষ্টির মাস চলছে বিদায়, আকাশে সূর্যের দেখা মেলে না দুপুরেও। অন্তরা এক কাপ গরম গরম দুধ চা বানিয়ে এনেছে। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে আর ফেসবুক থেকে নীল ডাকঘর গল্পটা পড়ছে। শেষ পর্বটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আসলেই সময় থাকতে ভালোবাসার কথা বলে দিতে হয়, নয়তো নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় ওই খোদা ছাড়া কেউ জানে না। আফনানের কথা খুব মনে পড়ছে। নামাজে দাঁড়ালেই ওর জন্য চিন্তা আরও বেশি হয়। আফনানের কথা ভাবতে ভাবতেই ফোনে তার কল। অন্তরা ওর নাম্বারটা দেখে খুব খুশি হয়। রিসিভ করে কানের পাশে নিয়ে বলে। আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম বউ। তারপর কি করছো? আপনার কথাই ভাবছিলাম। আপনার তো আর আমার কথা ভাবার সময় নেই, ব্যস্ত মানুষ। আফনান হাসে। ইস, কতদিন পর এই হাসিটা শুনছে অন্তরা। ছেলেটা জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে একদিন। কিছুক্ষণ কথা হলো দুজনের মাঝে, তবে আফনানের কাছে কথা বলারও তেমন সময় নেই। একটা কাজ করো তো, কি কাজ? ফোনটা রেখে আমাদের রুমে গিয়ে আলমারিটা খুলবে। নিচের যে ড্রয়ারটা আছে ছোট, সেটা খুলে দেখো। কি আছে? গেলেই বুঝতে পারবে। আফনান কল কেটে দেয়। অন্তরা এক দৌড়ে রুমে চলে যায়। কথা মতো ড্রয়ার খুলতেই দেখে একটা বড় বক্স। বক্সটা নিয়ে অধীর আগ্রহে খাটে গিয়ে বসে অন্তরা। খুলে দেখে ভিতরে প্রায় 16 রকমের চুড়ি। অন্তরা খুব খুশি হয়। মানুষটা এইসব সারপ্রাইজ দেওয়ারও সময় পায়। তবে একটা জিনিস সে বুঝছে না, আফনান বুঝলো কি করে তার চুড়ি পছন্দ। তবে বক্সে চুড়ির সাথে একটা সুন্দর গোলাপও ছিল, যদিও ফুলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। অন্তরা খুব যত্নে সেটাকে নিয়ে তার পড়ার টেবিলের একপাশে সাজিয়ে রাখে। এই ফুলটা দেখলে মনে হবে আফনানও তার সাথে আছে। থ্যাঙ্কস দোস্ত, সেদিন রাতে ম্যানেজ করে নিলি। আফনানের কথাই ওর বন্ধু এসে বলে। তুই তো আমার ফ্রেন্ড, এইটুকু তো করতেই পারি। আর তোর কষ্ট তো আমি বুঝি। আফনান ব্রুকুচকে জিজ্ঞেস করে। মানে? থাক, এখন আর সাধু সাজতে হবে না। ছেলেদের তো এমন কষ্ট হয়ই। কি বলতে চাইছিস? মেয়েদের মতো ঢং না করে বলতো। ছি ছি, বয়স ওকে এখন তুই ছেলেদেরও মেয়ে হিসাবে দেখছিস? সাবধান, আর্মি ক্যাম্পে এসব এলাও না। আফনান বিরক্ত হয়ে নিজের রাইফেল ঠিক করতে লাগলো আর বলে উঠল। তুই জীবনে শুধরাবি না। কি করে ভালো হবো বলতো? আমার কি তোর মতো বউ আছে? বয়স হয়ে যাচ্ছে ঠিকঠাক, ছুটিও পাচ্ছি না। আর মা বেশি গর্জও করছে না বিয়ের। আমার কি বাসর টাসর করতে মন চায় না? আহারে ভাই আমার, দাঁড়া, এবার মিশনটা ঠিকঠাকভাবে শেষ করি, তোর জন্য বউ খুঁজে বের করব। আচ্ছা, আমরা বেঁচে ফিরবো তো? আফনান এই কথার কোনো উত্তর দিতে পারে না, তবুও মনটা শক্ত করে বলে। কেন পারবো না? পারতেই হবে। আমার বউয়ের সাথে বাসর করার জন্য হোক, আর তোর বিয়ে করার জন্য হোক, পারতে তো হবেই। দুজনেই এই কথাই হেসে ওঠে। ট্রেনিংয়ে যাবে এখন সবাই। সব রেডি করতে করতে আফনানকে উদ্দেশ্য করে তার বন্ধু রোহান বলল। তোর কথা শুনে মনে হলো এখন বিয়ে না করেই ভালো করেছি। মানে সামনে খাবার আছে, অথচ খেতে পারছি না। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা ঢুকতে পারছে না। আহ, কি কষ্ট। থাম ভাই, আর কাটা ঘাতে নুনের ছিটা দিস না প্লিজ। এভাবে না, বল এই মামা, না প্লিজ। দুজনে আবার হেসে ওঠে। বাসায় এখন সবাই ফেরত এসেছে। বিয়ের অনুষ্ঠান শেষ যে। অন্তরার মনটা এখন খুব ভালো। বাড়িতে মানুষজন থাকতেই বাড়িটাকে বাড়ি বাড়ি মনে হয়, নয়তো ঘুমন্ত কোনো নরক মনে হয়। অন্তরা কাজ করছে আর একা একা গান গাইছে, আর আফনানের দেয়া ফুলের কথাটা ভাবছে। আহা টমাটার বড়ি মজাদার। উফ,
टमाटर बड़ी मज़ेदार। অন্তরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সিদ্ধ করছিল। আফনানের মায়ের আলুর চপ খেতে ইচ্ছে করছে, তাই বউকে বললে একটু বানিয়ে দিতে। অন্তরাও তাই করছে। তবে এমন সময় চারু সেখানে আসে। চারু ওই বাড়ি থেকে আসার পরে একটু কেমন যেন করছে, মানে অন্তরার দিকে বারবার তাকিয়ে কি যেন ভাবছে। অন্তরাও বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, আপু কিছু বলবে? না না, কিছু না। চারু তাড়াতাড়ি সেখান থেকে একটা বাটি নিয়ে সরে আসে আর মনে মনে ভাবে, মেয়েটা সন্দেহ করলো না তো? আফনান জানতে পারলে জানে শেষ করে দিবে। সে আড়ালে এসে কাউকে কল দিয়ে বলে, সাবধান, আফনান কিন্তু আপনাকে ছাড়বে না। সবটা বুঝে ফেললে আমিও শেষ। ফোনের ওপাশ থেকেই উত্তর এলো, ডোন্ট ওয়ারি, এটা মেজর আফসানা সাদ্দিকের জীবনের শেষ মিশন হবে। আই লাভ চ্যালেঞ্জ ইউ। চারু একটা ডেভিল স্মাইল করে ফোন রেখে দিল। অন্তরার দিকে তাকিয়ে ভাবলো, আমি যাকে পাইনি তাকে কাউকে পেতেও দেব না। ফারিয়া, নিজের নাম শুনে পিছনে তাকাই ফারিয়া। সকাল সকাল ভার্সিটি যাচ্ছিল। রিক্সা না পাওয়ায় ফুটপাতে হেঁটেই যাচ্ছিল। খুব একটা দূরে না ভার্সিটি, তবে পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে দাঁড়িয়ে যায়। পিছন ফিরে দেখে পরিচিত মুখ। চেহারায় অটোমেটিক একটা হাসি চলে আসে। সায়েম, এখানে হঠাৎ? কেন আসতে পারি না? ফারিয়া হাসে। সায়েম কাছে আস্তে আস্তে বলে, হাসবেন না ম্যাডাম, হিন্দিতে একটা কথা আছে, হাসি তো ফাঁসি, এটা মনে রাখবেন। ফারিয়া যেন আরো জোরে হেসে ওঠে। সায়েম ওর এক হাত দিয়ে নিজের হাতের মাঝে শক্ত করে ধরে। চলো পাশের রেস্টুরেন্টে যাওয়া যাক। ফারিয়া বাধা দেয় না। এতদিনে ওদের মাঝে সম্পর্কের জলটা অনেক দূরে গড়িয়ে গিয়েছে। এখন অনেক সময় বসে বসে সায়েম দুনিয়ার আজগুবি সব গল্প বলবে, আর ফারিয়া এক হাত ভাঁজ করে মাথা রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে ওকে দেখবে আর শুনবে। রোদেলা আজ 2 দিন পর অফিসে এসেছে। শরীরটা একটু খারাপ থাকায় 2 দিন আসতে পারেনি। ছুটিও নিয়েছিল। লিফটে করে ওঠার সময় ইয়াসিনের সাথে দেখা। শুধু দুজনেই আছে ভিতরে। রোদেলাকে দেখে ইয়াসিন প্রশ্ন করে, এখন কেমন আছেন মিস রোদেলা? আলহামদুলিল্লাহ। যাক, বাঁচা গেল। আমি যে কত টেনশনে ছিলাম। রোদেলা একটু বাঁকাভাবে ইয়াসিনের দিকে তাকালো, পরে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। এতদিনের এই লোকটা নিব্বা মার্কা প্রেমে রোদেলা অভ্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসিনের ব্যবহারে সে ইদানিং পরিষ্কার বুঝতে পারছে লোকটা ওর প্রেমে পড়েছে। একটু হাসে সে আনমনে। ওর পাগলামোর প্রশংসা না করে পারা যাবে না। তবে তার পরপরই মুখের হাসি থেমে যায় রোদেলার। তার সত্যিটা হয়তো ও জানে না, না জানারই কথা। জানলে আর এসব পাগলামি করতো না। ইয়াসিন রোদেলার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এখনও কত ইনোসেন্ট ওর ফেসটা। আচ্ছা, ওই জানোয়ারগুলোর একটুও বাদলো না বিবিকে? ওরা মানুষ নাকি অন্য কিছু? একটা কথা বলি। জি স্যার, বলুন। আমি যদি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, আপনি মাইন্ড করবেন? রোদেলা হতভম্ব হয়ে যায়। এখন এভাবে এখানে ইয়াসিন এমন কিছু বলতে পারে, সেটা রোদেলার ভাবনার বাহিরে ছিল। আর বাসা অবধি যাওয়া মানেই সবটা জেনে যাওয়া। তখন বাকিদের মতো এই লোকটাও নাক ছিটকাবে। তার মানে এই চাকরিটা আর বেশি দিন করা হবে না। রোদেলাকে এতটা ঘাবড়ে গিয়ে চুপ থাকতে দেখে ইয়াসিন বলে, আমি আপনাকে জোর করব না মিস রোদেলা। আপনি কাকে জীবনে জড়াবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা কি জানেন? রোদেলা জিজ্ঞেস করার ভঙ্গিতে তাকায়। ইয়াসিন বলে ওঠে, আমি আপনার সব সত্যি মেনে নিয়ে আপনার সাথে সারাটা জীবন থাকতে রাজি। হয়তো এটাই ভালোবাসা। এমন সময় লিফটের দরজাও খুলে যায়। রোদেলা 1 মিনিট না দাঁড়িয়ে জলদি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াসিন শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। আমিও দেখি কতদিন এই প্রেমিক পুরুষের প্রেমে না পড়ে তুমি থাকো মেয়ে। আপনার টিমের সবাই রেডি তো? মেজর আফনান? ইয়েস মেজর রোহান, আমরা ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছি, আপনারা ব্যাক সাইড দিয়ে এগোতে থাকুন। দুটো টিম দুদিকে ভাগ হয়ে যায়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এক পরিত্যক্ত স্থানে ঘাঁটি বেঁধেছে রেদওয়ান ও তার দলের সবাই। এই পুরো এলাকাটা ওদের কবজায়। অস্ত্রসহ ছেলেপিলেও কম নেই রেদওয়ানদের। এতদিন যত টিম এসেছে ফেরত গিয়েছে তাদের লাশ। আজ পুরো সেনাবাহিনীর সবচেয়ে বেস্ট 2টো টিম এসে এই ভয়ানক রণক্ষেত্রে। লড়াইটা শুধু এখন প্রফেশনাল না, পার্সোনালও হয়ে উঠেছে। বোনের সাথে হওয়া অন্যায়, স্ত্রীকে ক্ষতি করতে চাওয়া কিংবা দেশের সাথে বিশ্বাসঘাতকতা, সব কিছুই করেছে রেদওয়ান। আফনান নিজেকে সাহস যোগায়। কামন আফনান, ইউ ক্যান ডু ইট।
সব কিছু প্ল্যান মোতাবেক চলতে থাকে। দুটো টিমের মাঝে ওয়াকি টকি দিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে। দুই বন্ধুই লিড দিচ্ছে টিম দুটো। আমার সাহসী সেনারা, কেউ পিছে ফিরবেন না। হয় জিতবো, না হয় মরবো। হার নিয়ে ফেরত গিয়ে দেশকে বিপদের মুখে আমরা ফেলবো না, সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আফনান ওর টিম নিয়ে সামনে এগোতে থাকে। মেন দুটো টিমকে আবার ছোট ছোট 4টা করে টিমে ভাগ করা হয়েছে। আফনান নিজে সবচেয়ে রিস্কে আছে, যেই টিমের তার মাঝেই আছে। আগে থেকেই পরিকল্পনা করা হচ্ছে। দুজন সেনা সদস্য ইচ্ছে করে দুটো ভুল নিশানায় অন্য পাশ থেকে গুলি করবে। স্বাভাবিক তখন রেদওয়ানের দলের লোকরা ওই দিকেই টার্গেট করে সামনে আসবে। এই সুযোগে ছোট ছোট 3টে টিমই সামনে এগিয়ে যাবে। দুটো টিম ফিল্ডে থেকে লড়াই করবে। একটি টিম সোজা সামনে থাকা পুরনো বাড়িটাইও ঢুকে যাবে। পেছন থেকে মেজর রোহানের একটা টিম ওদের সাথে ভিতরে যাবে। দুটো টিম পেছনে শত্রুদের সাথে লড়বে। আর শেষ টিমটা সবার সেফটির জন্য সব তথ্য মেইন ক্যাম্পে অফিসারদের কাছে পাঠাবে। অবস্থা খারাপ দেখলে সেনাদের সেফটির জন্য ফেরত আসতেও বলা হয়েছে। বাকিটা দেখা যাক। প্ল্যান মোতাবেক সব কিছু চলছিল। বাড়িটার ভিতরেও আফনান তার টিম নিয়ে পৌঁছে যায়। তবে রোহানের আসতে কিছুটা দেরি হচ্ছিল। তবে এই একটু দেরি পুরো ফলাফলটা পাল্টে দিতে পারে। তাই আফনান সোজা দোতলায় চলে যায় আর ওর টিমকে পাহারায় রাখে যেন ওদের দলের লোক আর ভিতরে আসতে না পারে। দোতলায় রেদওয়ান আছে। ওকে জিম্মি করতে পারলেই সব কিছু থেমে যাবে। তবে দোতলায় এসে রেদওয়ানকে একা দেখে আফনান বেশ অবাক হয়। ওয়েলকাম মেজর আফসান সিদ্দিক, ইউ আর ওকে? ব্যাপারটা কি বলতো? নিচে তোর দলের লোকদের অভাব নেই, আর এখানে তুই একা কেন? এই তো এখনই বুঝতে পারবি। আফনান আরেক পা এগোনোর আগেই কেউ একজন সজোরে পিছন হতে তার মাথায় আঘাত করে। তার টিম থাকতে ওই দলের কেউ তো ভিতরে আসার কথা না। তবে কি আফনানের নিজের দলের কেউই বিশ্বাসঘাতকতা করলো? নিচে লুটিয়ে পড়তে পড়তে আফনান ঝাপসা ঝাপসা যাকে দেখতে পায় তাকে দেখে বলে ওঠে, রোহান তুই? রোহান বিকৃত একটা হাসি দিয়ে বলল, এভরিথিং ইজ ফ্যারান ইন লাভ অ্যান্ড ওয়ার দোষ। ডোন্ট মাইন্ড। এই দেশে শুধু একজনই হিরো প্রয়োজন। তুই থাকতে আমি সেটা হতে পারতাম না। তাই আলবিদা। তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। থ্যাঙ্কস মেজর রেহান। রেদওয়ানের কথা শুনে মেজর রোহান হাসলো আর বলে উঠল, নতুন ফোর্স আসার আগে আপনি পালান। রেদওয়ান আর 1 মিনিট দাঁড়ালো না। তার দলের সবার মৃত লাশ পড়ে আছে। সে দ্রুত পাশের জঙ্গল বরাবর হাঁটতে থাকলো। তবে হঠাৎই একটা গুলির আওয়াজ তার যাত্রা থামিয়ে দিল। পিছন হতে কেউ গুলি করেছে। বুক দিয়ে রক্ত বেরোচ্ছে। পিছনে তাকাতেই দেখে আফনান দাঁড়িয়ে। রোহানও কিছু বলছে না। রেদওয়ান চিল্লিয়ে বলে, ইউ ব্লাডি বিচ। আর কথা শেষ করতে পারে না রেদওয়ান। আফনান তার রাইফেল দিয়ে আরেকটা গুলি করতেই রেদওয়ান মাটিতে লুটিয়ে পড়ে। আর আফনান বলে ওঠে, লেটস দ্য মেইন গেম বিগেন। দেশের সব নিউজ চ্যানেলে আজ একটা নিউজই চলছে। আফনানের পুরো পরিবার অধীর আগ্রহে টিভির সামনে বসে আছে। 2 দিন পার হয়ে গিয়েছে আফনানদের মিশনের। দেশের সর্বোচ্চ সম্মাননা দেয়া হবে মেজর আফনান সাদিককে। তার পুরোটাই লাইভ দেখাচ্ছে। এত বড় একজন ক্রিমিনালকে কিভাবে সে শেষ করে দিল তা বেশ অবাকের বিষয়। এখন সে পুরো দেশের হিরো। একটু পর আফনান মঞ্চে উপস্থিত হয়। প্রথমে তাকে স্পিচ দিতে হবে। স্টেজে উঠে সে ডেস্কের কাছে যায়। মাইকটা নিজের দিকে ঘুরিয়ে স্পিচ দিতে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক সিনিয়র সহ আমার টিমের অনেক মেম্বাররাও উপস্থিত আছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য। তবে এর ক্রেডিট আমার একার না, আমার সহকারী মেজর রোহান আর আমার পুরো টিম। যদি সততার সাহসের সাথে না লড়তো তবে এই মিশনটা সফল করা আমার পক্ষে সম্ভব হতো না। আফনান একটু থেমে আবার বলতে শুরু করে, আমরা চেয়েছিলাম রেদওয়ানকে জীবিত ধরতে, তবে ও পাল্টা আমাদের আক্রমণ করায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আত্মরক্ষার খাতিরে ওকে মারতে হয়েছে। তবে আমাদের প্রত্যেকের উচিত নিজের দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেয়া, দেশ রক্ষায় কাজ করা। আবারও সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই করতালির মাধ্যমে আফনান ও ওর টিমকে অভিনন্দন জানায়। সিনিয়র অফিসার আফনানের সাথে হ্যান্ডশেক করে বলে, আফনানের বুকে একটা ছোট্ট ব্যাজ লাগিয়ে দেয়। এটা পাওয়ার স্বপ্নে ডুবে থাকে হাজারো আর্মি অফিসাররা। টিভিতে এসব দেখে কান্নায় ভেঙে পড়ে আরিফুল ইসলাম। সে নিজে যা করতে পারেনি তার ছেলে পেরেছে। গর্বে তার শির আজকে অনেক উপরে।
অন্তরার আজ যেন একটু বেশিই ভালো লাগছে। সে চুপিসারে সবার মাঝ থেকে দৌড়ে দোতলায় নিজের রুমে চলে গেল। আফনানকে কল করবে ভাবতেই দেখে সে আগেই কল করেছে। আসসালামু আলাইকুম বউ। ওয়ালাইকুম আসসালাম। এখন ছুটি পাবেন না? আজব তো, কেমন আছে, কি করছে, কিভাবে কি হলো তা না জিজ্ঞেস করে তুমি ছুটির কথা বলছো? অন্তরার মনটা খারাপ হয়ে গেল। অন্তরাকে চুপ থাকতে দেখে আফনান বলে ওঠে, আজ বিকেলে আসছি। দোষ। রুহানের কথা শুনে ব্যাগ গোছানো থামিয়ে আফনান ওর দিকে তাকায়। তোরে বললাম একটু ঘুমিয়ে নে, নিলি না তো? এখন কি ঘুমের সময় নাকি? কি যাতা বলছিস? না মানে বউয়ের কাছে গিয়ে তো আজ রাতে আর ঘুমাবি না, তাই আর কি। আফনান একটা ছোট্ট বালিশ রুহানের দিকে ছুঁড়ে মেরে বলে, হিংসা হলে এই বালিশ জড়িয়ে আজ শুয়ে থাকিস? মজা নিস না তো, পারলে একটা বউ খুঁজে দিস। আফনান হেসে বলল, আচ্ছা। রুহানও নিজের ব্যাগ গোছাতে থাকে। পুরো 1 সপ্তাহের ছুটি পেয়েছে ওরা। 1 সপ্তাহ ছুটি মানে আর্মিদের কাছে 1 বছরের ছুটির সমান, যেখানে ঈদের সময়ও মাত্র 3 থেকে 4 দিন ছুটি থাকে। আফনান ব্যাগ গোছাতে গোছাতে ভাবতে লাগলো, রোহান হেল্প না করলে প্রতিশোধটা আর নেওয়া হতো না। এসব কিছু ওদের প্ল্যানেরই অংশ ছিল, যেন নিজের আত্মরক্ষার উদাহরণ দেখিয়ে নিজের সবচেয়ে বড় শত্রুকে নিজ হাতে শাস্তি দিতে পারে আফনান। তাই রিদওয়ানকে এটা বিশ্বাস করানো হয় রোহান তার দলে। তবে সে হয়তো ভুলে গিয়েছে সবাই তার মতো দেশদ্রোহী রাজাকার না। কেউ কেউ দেশপ্রেমীও হয়। মা, আফনানের মা রান্নাঘরে অনেক কিছু রান্না করছিলেন। আজ তার ছেলে তাদের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরছে। হয়তো টাকা পয়সার পাহাড় অনেকেই বানিয়ে ফেলে, তবে এভাবে সবার আইডল হতে কজন পারে? এমন সময় রোদেলার মুখে মা ডাক শুনে তার মা একদম থমকে যায়। আজ কত বছর পরে এই ডাকটা সে শুনছে। উপরে উপরে যতই রাগ করে থাকুক, ভিতরে তো সে একজন মা। মা তো মাই হয়। সে রোদেলার দিকে তাকালো। রোদেলা আরও কাছে এসে বলল, মা, একটু কথা বলি তোমার সাথে। আফনানের মা চুপ করে রইলেন। রোদেলা আবার বলে উঠল, মা, আমি বিয়ে করতে চাই। কি? একটা চিৎকার দিয়ে উঠে রোদেলার মা। তার মেয়ে কি পাগল হয়েছে? হঠাৎ এসব কি বলছে? এর আগে তারা নিজেরাও রোদেলাকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। ভেবেছিল নতুন সংসার হলে ও হয়তো পুরনো ব্যথা ভুলে যাবে। তবে ও আর কাউকে বিশ্বাস করতে পারেনি। আজ হঠাৎ এসব। জি মা। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ মা, আর যে আমাকে বিয়ে করতে চায় সে হয়তো সবটা জেনেই এসেছে। রোদেলার মা কিছুটা ওর দিকে ফিরে প্রশ্ন করল, তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? রোদেলা চুপ করে থাকে। সে নিজেও এর উত্তরটা ঠিক জানে না। তবে এটা ঠিক যে ইয়াসিনের বাচ্চামো ওর নজর এড়ায়নি। কিছুটা দুর্বল হয়তো সে নিজেও হয়েছে। মেয়েকে চুপ করে থাকতে দেখে রোদেলার মা যা বোঝার বুঝে যায়। তা ছেলেটাকে? আমাদের অফিসের সিও, বয়সে আমার থেকে ছোট। তা এত ভালো মেয়ে থাকতে তোমাকে কেন? মানে বুঝতেই পারছো কি বলছি? জানি না। আচ্ছা, একটা কাজ করো, ওই ছেলেকে কাল আসতে বলো। যা কথা হবে আপনাদের সামনেই হবে। পাকনামে করে নিজে কিছু করতে যেও না। আগেরবার কি হয়েছে ভুলোনি নিশ্চয়ই। রোদেলা আর কিছু না বলে মাথা নেড়ে চলে আসে। একবার বিশ্বাস ভাঙলে আর তা আগের মতো ফিরিয়ে আনা যায় না। এজন্যই হয়তো মানুষ বিশ্বাসকে আয়নার সাথে তুলনা করে। রোদেলা যদি নিজে কিছু করার হতো সে তো আর মাকে বলতো না। তবে একটা জিনিস থেকে ভালো লাগছে, আজ এত বছর পর মা অন্তত কথা তো বলেছে। বিকেলবেলা আজ অন্তরা খুব সুন্দর করে সেজেছে। পছন্দের কালো শাড়িটা পরেছে। মুখে হালকা মেকআপ করতে নিয়েও করেনি। দিয়া এসে ঠিকই এসব নিয়ে মজা করবে। নিচে গিয়ে নিজেও রান্নার কাজে শাশুড়িকে একটু হেল্প করলো। এমন সময় গাড়ির হর্নের আওয়াজ। এক্সকিউজ মি বিউটিফুল লেডি, কাজ শেষ হলে আমাকে একটু সময় দেওয়া যাবে? বারান্দায় ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল অন্তরা। আফনানের কথা শুনতে পেয়েও সে পিছনে তাকায় না। আফনান বুঝে নাই অভিমান জমেছে। সবই বুঝলাম, তাই বলে বৃষ্টির সিজনে রাতের বেলা ফুলের টবে পানি কে দেয়? অন্তরা এবারও কোনো জবাব দিল না। তার ভীষণ রাগ উঠেছে এই লোকটার উপর। বিকেলে আসার পর থেকে সবার সাথে কথা বলছে, দেখা করছে, গিফট দিচ্ছে, অথচ বইয়ের খোঁজ নেয়ার তার সময় নেই। একবারের জন্যও রুমে আসেনি। সবার সামনেও তেমন পাত্তা দেয়নি। বড় অফিসার হয়েছে দেখে কি দুনিয়ার সব উল্টে ফেলেছে? অন্তরাকে দেখাটা তার কাছে কি খুব তুচ্ছ বিষয়? রাগে জেদে আর কখনোই কথা বলবে না এই লোকটার সাথে। হঠাৎ পিছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরায় অনেকটা কেঁপে উঠল অন্তরা। নাড়াচাড়া বন্ধ করে একদম স্থির হয়ে গিয়েছে।
শ্বাসও প্রায় আটকে যাওয়ার মতো অবস্থা। বুঝলো আফনানের কাজ এটা। কাপা কাপা গলায় শুধু বলল, হাতটা সরান। কেন? বউ তো আমারই। আফনান এক হাত দিয়ে অন্তরার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে এক পাশে নিজের মুখটা রাখলো। আরও শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে বলল, সবসময় বাচ্চাদের মতো নাক ফুলিয়ে থাকলে হয় না। এখন এখন বড়দের মতো কিছু করার সময়। অন্তরা শুধু কেঁপে উঠল, কিছু বলল না। কেন জানি এখন একটু বেশিই ভয় লাগছে আফনানকে। আফনান অন্তরার হাত ধরে ওকে নিজের দিকে ঘোরায়, মুখটা উঁচু করে ধরে কপালে একটা চুমু দেয়। অন্তরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। দূরে গিয়ে বাধাও দিচ্ছে না, কাছে এসে সায়ও দিচ্ছে না। আফনান ওর অবস্থা বুঝতে পেরে বলে, ভয় করছে? আপনার কথা কাজ সবকিছু আজ একটু অন্যরকম লাগছে। কি চান? আমি কি চাই তুমি জানো না? অন্তরা চুপ হয়ে যায়। আফনান আবার বলে ওঠে, একটু সুযোগ দিবে তোমার মাঝে হারিয়ে যাওয়ার? আমার মাঝে হারাবেন মানে? আমি কি গোলক ধাঁধা নাকি? হুম হুম। অন্তরার বোকা বোকা কথায় এমন অবস্থায়ও হেসে ফেলল আফনান। ওকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয়। অন্তরাও বাধা দিচ্ছে না, স্বামীই তো, ওর তো অধিকার আছে। আফনান অন্তরার অনেকটা কাছে চলে আসে। রাত গভীরের সাথে স্পর্শটাও অনেক গভীর হয়। কিছুক্ষণ পর, আউচ! অন্তরা, ব্যথা পাচ্ছি তো। সরি। তুমি তো কাছে আসতে চাইতে, এখন এভাবে খামচি দিচ্ছ কেন? পিঠটা শেষ করে দিলে। সরি, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অন্তরার কাদো কাদো মুখ দেখে আর আফনান কিছু বলল না। আজ রাতে তার পিঠে আঁচড়ের দাগের কোনো কমতি হবে না, সে বুঝে গিয়েছে। আর সময় নষ্ট না করে সে অন্তরার মাঝে আবার ডুব দিল। তারপর আর জানতে হবে না। এদিকে সব দেখে চারুও বুঝে ফেলে সে কত বড় ভুল করেছে। নিজেকে ওয়াদা করে এই ভুল আর করবে না। যে ভালোবাসা থেকে স্বামীকে দূরে রেখেছে তা আর করবে না। সকালবেলা অন্তরার ঘুম একটু আগে ভেঙে গিয়েছে। আফনানের দিকে তাকিয়ে দেখে এখনো ঘুমোচ্ছে। ওকে আর ডাকে না। আস্তে করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে আফনান উঠে গিয়েছে। গুড মর্নিং জামাই। ব্যাড মর্নিং বউ। কেন, কি হলো আবার? আমাকেও ডাকতা, একসাথে যেতামই। হলো দেশে পানির খুব সংকট, আমাদের উচিত পানি বাঁচানোর। থাক, আর দেশের চিন্তা করতে হবে না, ফ্রেশ হয়ে আসেন। আফনান আর কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখে অন্তরা সব কিছু গুছিয়ে নিচে যাচ্ছে। আফনান ওর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলল, এত তারা কিসের বউ? ছাড়েন, এখন সময় নেই, বাসায় মেহমান আসবে। কোনো মেহমান আসবে যে আমার থেকেও বেশি জরুরি? রোদ আপুকে দেখতে আসবে। আফনানের মনে পড়ে কাল সন্ধ্যায় তার মাও এ ব্যাপারে বলেছিল। ইয়াসিন নাকি কি যেন নাম ছেলেটার। আফনান অন্তরার কপালে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দিল। আফনানদের বাড়ির ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আছে। এক পাশে অপরাধীর ন্যায় মুখ করে দাঁড়িয়ে আছে রোদেলা। ইয়াসিন তার বাবাকে নিয়ে এসেছে, সেও মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে আরিফুল বলে উঠল, জি আঙ্কেল। রোদেলার বুকটা ধক করে কেঁপে ওঠে। আসলেই তো, পরে আবার ছেড়ে দিবে না তো? ইয়াসিন রোদেলার দিকে একবার তাকিয়ে আরিফুল ইসলামের দিকে তাকায়। যদি মাঝপথে হাতটা ছাড়ারই হতো তাহলে হাতটা ধরতে চাইবো কেন? আই উইল ট্রিট হার লাইক মাইন্ড কুইন। আর উত্তর দেয়। আফনান এবার আর চুপ করে থাকলো না, সেও বলে উঠল, আমার একটাই বোন, খুব আদরের ছিল, অনেক কষ্ট সহ্য করেছে গত 12 বছর। আর সহ্য করার ক্ষমতা নেই ওর মাঝে। ওকে কষ্ট দিও না প্লিজ। দিব না, কথা দিলাম। আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। ইয়াসিনের প্রতিটা কথার উত্তর সবার খুব পছন্দ হলো। শেষে 1 সপ্তাহ পর বিয়ে ঠিক হলো। আল্লাহর রহমতে বিয়েটাও ঠিকঠাকভাবে হয় 3 বছর পর। এই আফরা, দাঁড়াও মা, আর এক লোকমা দিব, তাহলেই শেষ। আফরা 2 বছরের ছোট্ট মেয়ে, অথচ এত দুষ্টুমিতে ভরা। অন্তরা সারাদিন মেয়ের পিছে দৌড়াতেই হাঁপিয়ে উঠছে। আফনান ছুটিতে এসেছে কিছুদিন হলো। নিচে বসে চা পান করছিল। এমন সময় আফরা দৌড়ে এসে বাবার কাছে লুকায়। আফনান কোলে নিয়ে মেয়েকে আদর করতে করতে বলে, কি হয়েছে আম্মু? মা জোর করছে? থাক, বাবার কাছে থাকো, আম্মু জোর করবে না। অন্তরা আফনানের উপর রাগ করে রান্নাঘরে চলে যায়। লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় উঠিয়ে রাখবে। এমন সময় সাইম এসে বলল, ভাবি,
আর কিছু না বলে কান্নাই করে দিল। অন্তরা ভেবাচেকা খেয়ে বলে, কি বাচ্চার মতো কাঁদছো কেন? চাকরি তো পেয়েই গিয়েছি, একটু ফারিয়াকে রাজি করান। সবাই বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, খালি আমি দেবদাসের মতো ঘুরছি। দূর। আচ্ছা চাচিকে বলে দেখবো। সাইম আর কিছু বলে না। এই ফারিয়া মেয়েটা এত জেদি, একবার বলছে পড়াশোনা শেষ করে বিয়ে করবে, মানে সেটাই করবে। শুধু সত্যি সত্যি ভালোবেসেছিল বলে, নয়তো এতদিনে অন্য কাপড় হলে ঠিকই ব্রেকআপ হয়ে যেত। অন্তরা রুমে বসে কাপড় গুছাচ্ছে, আফরা বিছানার একপাশে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। অন্তরা কাপড় গুছিয়ে ড্রয়ারে রেখে আসতেই আফনান এসে ওকে জড়িয়ে ধরে। এই পাগল, আপনি? আফনান কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, শুনলাম কাল নাকি রোদ আপু আসবে। হ্যাঁ, এখন থেকে আগামী কয়েক মাস এখানেই থাকবে। ডেলিভারির ডেট তো দিলই। দেখা করে যেতে পারলাম না। অন্তরার মনটা খারাপ হয়ে যায়। আজ বিকেলে চলে যাবে আফনান, তবে এখন এসবের অভ্যাস হয়ে গিয়েছে। বউ, একটা কথা বলি। বলো। ভালোবাসি। অন্তরা হেসে দেয়। বিয়ের 3 বছর পরও ও বদলায় নাই। অন্তরাও ওর গালে একটা চুমু দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি আমার বাবুর আব্বু। ছোট্ট মেয়ে আফরাও ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, যেন সেও বলছে।